কোটা আন্দোলন নিয়ে সর্বশেষ খবর জানতে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কোটা আন্দোলন নিয়ে শেখ হাসিনা কি বলেছেন। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? চট্টগ্রামের মুরাদপুরের ভবনের ছাদ থেকে কিভাবে ছাত্রলীগ কর্মীদেরকে ফেলে দিয়ে মারা হয়েছে। মধ্যরাতে ডাবির হল থেকে ছাত্রলীগ নেত্রীদের কিভাবে বের করে দেওয়া হয়েছে। গুলিতে নিহত শিক্ষার্থী আবু সাইদের বোনের বুক ফাটা আজহারি। মৃত সাইদকে নিয়ে গোলাম মাওলানা রনির আবেগঘন পোস্ট। ভাই বাপে আমার খুশিতে কান্দিছে ভাই, হাই রে স্কলারশিপ পাতে ভাই, আমরা মূর্খ মানুষ জানি না এত মেধাবী ছাত্র ভাই, কি জন্য সরকারে মারার অনুমতি দিল ভাই। এই সম্পূর্ণ তথ্যগুলো এই ভিডিওতে দেখানো হয়েছে। আশা করব কোটা আন্দোলন নিয়ে বেশ অনেক কিছুই আপনি জানতে পারবেন, যা নিয়ে আপনি কল্পনাও করতে পারেননি। দর্শক, যে ভিডিওটা আপনি দেখতে পাচ্ছেন, এই ভিডিওতে কথা বলছেন গুলিতে নিহত হওয়া শিক্ষার্থী আবু সাইদের বোন। ভাইয়ের মৃত্যুতে কেঁদেছেন নিজে, কাঁদালেন পুরো বিশ্বকে। ভাইয়ের হয় নাই, আমার ভাইয়ের এত মেধা ভাই, আমার ভাই 5 এ বৃত্তি পাচ্ছে, আমার ভাই 8 এ পাচ্ছে, আমার ভাই মেট্রিকে পাচ্ছে, ইন্টারে রংপুর কলেজত ভাই, সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই, বাপে আমার খুশিতে কান্দিছে ভাই, হাই রে স্কলারশিপ পাতে ভাই, আমরা মূর্খ মানুষ জানি না এত মেধাবী ছাত্র ভাই, কি জন্য সরকারে মারার অনুমতি দিল ভাই, কি জন্য? আমার ভাই রুকিয়া ভার্সিটি ইংলিশ সাবজেক্ট নিয়ে অনার্স করলো ভাই, 4 বছর হয়েছে ভাই। আমার ভাইকে আমি কইলো ভাই মানে বিসিএস করে ক্যাঙ্গেরি ভাই, তোরা না করেন তো কয় শুনি এটাই এই একটা পরীক্ষা চাকরি হোক, মুই চেষ্টা করিম, হোক মুই তোর আশাটাও চেষ্টা করি দেখিম, করেন ভাই। মুখ ভালো লাগে মাইনছে যখন বিসিএস এর কথা কয়, মুখ কলজাটা কাঁপি ওঠে ভাই, হাই রে ওরা ক্যাঙ্গেরি পড়ছে, তোরাও ভাই করেন তো, তোমারও না মেলা মেধা, হোক শুনি মুই করিম। আমার ভাই মরার বয়সী হয় নাই, আমার ভাই কৃষক মারার পারমিশন দিল, একটা পাও ভাঙ্গিল না কে, একটা হাত ভাঙ্গিল না কে, আমার ভাই তখন আপন ইচ্ছেই ঘুরি আইলো হয়, কি জন্য 4টে গুলি মারলো আমার ভাইক, আমার কলজাটা মানুষ না, আমার 3টে মারি গেল না কে, আমার 3টে কি জন্য মারি গেল না? আমার ভাই এত কষ্ট করে পড়ছে ভাই, আমার বাপই মানুষ কয়া বেড়াচ্ছে, আমার বাপে লেখাপড়ার খরচ দিবে পারে নাই, অভাব অনাটনের জন্য ভাই, হাই ভাই আমার বাপে লেখাপড়ার খরচ দেয় নাই, আমার ভাই। এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এই ভিডিওটি মধ্যরাতে ডাবির হল থেকে ছাত্রলীগ নেত্রীদেরকে বের করে দেওয়ার ভিডিও। সম্পূর্ণটা দেখুন।
এখন আপনারা যে ভিডিওটি দেখছেন এটা চট্টগ্রামের মুরাদপুরে ভবনের ছাদ থেকে ফেলা হচ্ছে ছাত্রলীগ কর্মীদের। এখন যে ভিডিওটা দেখছেন এটি সাইদকে নিয়ে গোলাম মাওলানা রনির আবেগঘন বার্তা, যা তিনি তার ফেসবুকে পোস্ট করেছেন তাই তুলে ধরা হয়েছে। রংপুরে কোটা আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন পটুয়াখালী ৩ আসনের সাবেক সংসদ সদস্য রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলানা রনি। মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই স্ট্যাটাস দেন তিনি। স্ট্যাটাসে গোলাম মাওলানা রনি লেখেন, সম্মানিত আবু সাইদ, আসসালামু আলাইকুম। তিনি লেখেন, প্রিয় ভাই আমার, কি বলে ডাকিব আপনায়, বীর, মহাবীর, শহীদ নাকি মহাকালের শ্রেষ্ঠ সন্তান। আজকের এই দিনে নুরুল দিনের সেই রংপুরে পুলিশের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে যেভাবে আত্মাহুতি দিলেন এমন দৃশ্য ইতিহাসে পড়েছি। যে শহীদি তামান্না নিয়ে রাজপথে দাঁড়িয়ে মৃত্যুকে পরাজিত করলেন এমন ঘটনা ধর্মীয় পুস্তকে পড়েছি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কিন্তু 2024 সালের 16 জুন বাংলার মাটিতে যে ইতিহাস তৈরি করলেন তা এই জাতির কৃতজ্ঞ সন্তানরা কিয়ামত পর্যন্ত স্মরণ করবে। আপনি তো মহান আল্লাহর মেহমান হয়ে চলে গেলেন। আমার মতো কাপুরুষ রোজ কিয়ামতে আপনার সামনে কিভাবে দাঁড়াবো, আল্লাহর দরবারে কি জবাব দেব? আপনার জন্য দোয়া করার সাহস আমার নেই, বরং আপনি আমাদের জন্য দোয়া করুন এবং আমাদের কাপুরুষতাকে ক্ষমা করুন। গোলাম মাওলানা রনি আরও লিখেন, আপনার রক্ত, আপনার জীবন এই জাতির স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পুঁজি হয়ে আমাদের ভীরুতা এবং কাপুরুষতার সাদকা হিসেবে কিয়ামত পর্যন্ত আমাদের জন্য নূর হয়ে আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করুন। এই নিবেদন আপনার বিদেহী আত্মার নিকট রইল। আল্লাহ হাফেজ। কোটা আন্দোলনে গিয়ে মঙ্গলবার রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর 2:30টার দিকে ঘটনা ঘটে। তিনি বেরোবির ইংরেজি বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী। এদিকে রাজধানীতেও গতকাল শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ কর্মীদের সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। সায়েন্স ল্যাব মোড়ে এই সংঘর্ষে 2 জন নিহতের পাশাপাশি আহত হয়েছেন বেশ কয়েকজন। সংঘর্ষ হয়েছে মহাখালী, চাংখারপুল সহ রাজধানীর আরও কয়েকটি জায়গায়। আজ দুপুরে গায়েবানা জানাজা ও কফিন নিয়ে মিছিলে কর্মসূচি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে মঙ্গলবারও উত্তাল রাজধানীর রাজপথ। দুপুর 12টার পর সায়েন্স ল্যাব এলাকায় সড়ক অবরোধ করে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। দুপুর 1টার দিকে ঢাকা কলেজ থেকে বেরিয়ে আন্দোলনরতদের উপর হামলা চালায় ছাত্রলীগ। শুরু হয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। অন্যায়ের কাছে মাথা নত না করার হুঁশিয়ারি সাধারণ শিক্ষার্থীদের। ক্ষোভ জানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও। আমরা স্টুডেন্ট, আমাদের জীবন ঝুঁকিতে, আমরা মেধা দিয়ে করব, আমরা কেন কোটা দিয়ে করব? কোটা রাখুক, আমরা তো না করি নাই, অল্প রাখুক, এটা কোনো কথা?
ধাওয়া পাল্টা ধাওয়ার সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আতঙ্কে বন্ধ হয়ে যায় রাস্তায় যান চলাচল, দুর্ভোগে পড়েন যাত্রীরা। তারা ককটেল নিক্ষেপ করতেছে, তখন কিচ্ছু বলতেছে না, পুলিশ একবারে চুপ। তারা এখান থেকে চলে গেছে, লিটারালি তারা এখান থেকে চলে গেছে। তাইলে আমরা পুলিশের উপরে কিভাবে আস্থা রাখবো বলেন আপনারা? আমরা আমাদের বৈষম্য আন্দোলন চালিয়ে যাচ্ছি, শান্তিপূর্ণ আন্দোলন করে যাচ্ছি। তারা উস্কানি দিয়ে আমাদের সাথে নিজের ইচ্ছায় স্বইচ্ছা আমাদের সাথে গন্ডল লাগে। সড়কের মতো রাজধানীর মহাখালীতে রেললাইন অবরোধ করে কোটা সংস্কার আন্দোলনকারীরা। বিকেল 4:30টার দিকে পুলিশের সাথে সংঘর্ষ বাধে মহাখালীতে। এ সময় পুলিশ বক্সে ভাঙচুর ও আগুন দেয়া হয়, পুড়িয়ে দেয়া হয় 3টি মোটরসাইকেল। উত্তেজনা ছড়িয়ে পড়ে আশপাশের এলাকাতেও। দুপুর 12টা থেকে 4টা পর্যন্ত পুরো নীরব ছিল এই মহাখালী এরিয়া। হঠাৎ করে পুলিশ এসে আমাদের উপর আক্রমণ করে, টিয়ার শেল গ্যাস মারে, তারপর রাবার বুলেট মারে। শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ যুবলীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে চানখারপুলে। বিকেল 4টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই সংঘর্ষ। এ সময় গুলিবিদ্ধ হন অন্তত 4 জন। আগুন দেয়া হয় 4টি মোটরসাইকেলে। আহতদের নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এদিকে বারবার রাজু ভাস্কর্যের সামনে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে রাত 9টার দিকে হলে ফেরার ঘোষণা দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। সবার সাথে সমন্বয় করে নতুন কর্মসূচি দেওয়ার কথাও জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক। যৌক্তিক আন্দোলনে আমরা দেখেছি ছাত্রলীগের যেভাবে মধ্যযুগীয় বর্বর কায়দা নির্যাতন চালিয়েছে, টোকায় এনে বহিরাগত এনে, এবং আমরা দেখেছি যে যারা যুবলীগের রয়েছে, আমরা এটাতে শঙ্কিত। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীতে মোতায়েন করা হয় বিজিবি। যারা কোটা বিরোধী আন্দোলন করছেন তারা সব সমাধান আপনার কাছে চান, তারা আদালতের পথে যেতে চান না। এবং সমাধান নির্বাহী বিভাগের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা রাখবেন না। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ। দেখুন, একবার তারা এই ধরনের আন্দোলন, শুধু আন্দোলন না, তখন যে সমস্ত ঘটনা তারা ঘটাচ্ছিল, মানে আমেরিকা অফিসে আক্রমণ, সেখানে মানুষের উপর আঘাত করা, কিছু জ্ঞানীগুণী আছে একেবারে ঘরের মধ্যে বসে মিথ্যা অপপ্রচার রেকর্ড করে ছেড়ে দিচ্ছে, এই ধরনের সমস্ত দেখে আমি খুব বিরক্ত হয়ে যাই। এবং তখন এক পর্যায়ে বলি ঠিক আছে, কোটা বাদই দিলাম। আমি দেওয়ার উদ্দেশ্যটা ছিল যে আগে দেখো কোটা বাদ দিলে কী অবস্থা হয়। এখন কী অবস্থা হয়েছে, বেশি দূর যাওয়া লাগবে না। এবারেই দেখেন, ফরেন সার্ভিসে মাত্র 2 জন মেয়ে চান্স পেয়েছে এবার, আর পুলিশ সার্ভিসে মাত্র 4 জন মেয়ে চান্স পেয়েছে। নারীর অধিকারের কথা বলি, সব ধরনের ব্যবস্থা রেখেছি। মুক্তিযুদ্ধের পর জাতির পিতাই তো বিশেষ করে সেই নির্যাতিত নারী সহ নারীদের জন্য চাকরির ক্ষেত্রে 10% রেখেছিলেন, মুক্তিযোদ্ধাদের জন্য 30% রেখেছিলেন। এখানে আমি যখন সরকারে আসি তখন থেকে আমার ইচ্ছে ছিল যে ঠিক আছে, এই যে 30% যদি পূর্ণ না হয় বা 20%, যে কোটাটা পূর্ণ না হবে, সেখানে যারা পরবর্তী থাকবে তালিকায় তাদের ভিতর থেকে সেখানে নিয়োগ দেওয়া হবে। সেটাই কিন্তু আমরা শুরু করে দিয়েছিলাম। তারপরেও যখন আন্দোলন শুরু হলো সব বন্ধ করলাম, কিন্তু বন্ধ করার পর আজকে ফলাফলটা কী দাঁড়াচ্ছে? আমাদের একটা রাষ্ট্র পরিচালনায় কী ধরনের কাজ হয় সে সম্পর্কে তাদের কোনো ধারণা আছে? সে ধারণা তো আমরা দেখি না। আজকে যখন আদালতে চলে গেল, তা আদালতে সেটা সমাধান, এবং আদালত তাদের সুযোগ দিয়েছে, বলেছে আপনারা আসেন আর্গুমেন্ট করেন, বলেন, তা আদালতে যাক, বলুক না, তারা রাজপথেই সমাধান করবে। আর আমাকে বলছে, আমি সত্যি কথা বলতে কি, আদালত যখন কথা বলেছে, আদালতে যখন চলে গেছে, তার যখন রায় হয়েছে, তো সেই রায়ের বিরুদ্ধে এখন এই মুহূর্তে আমার তো দাঁড়ানোর কোনো অধিকার নাই। এটা তো আমার সংবিধানও বলে না, আমার পার্লামেন্টও বলে না, কার্যপ্রণালী বিধিও বলে না, কিছুই না। যতক্ষণ পর্যন্ত আদালত থেকে সমাধান না আসবে ততক্ষণ আমাদের এখানে কোনো কিছু করার থাকে না। এটা বাস্তবতা, এই বাস্তবতা তাদের মানতে হবে। আর যদি না মানে কিছু করার নাই, আর রাজপথে আন্দোলন করতেই থাকবে, তবে কোনো ধ্বংসাত্মক কাজ করতে পারবে না। যতক্ষণ তারা শান্তিপূর্ণভাবে করে যাচ্ছে কেউ কিছু বলছে না, কিন্তু এর বাইরে যখন কিছু করবে, পুলিশের গায়ে হাত দেওয়া বা পুলিশের গাড়ি ভাঙা বা এভাবে আক্রমণ, এগুলি যদি করতে যায়, তাহলে তখন তো আইন তার আপন গতিতে চলবে। এখানে আমাদের কোনো কিছু করার নেই। কোটা আন্দোলন করবার আগে তাদের তো পরীক্ষার রেজাল্টগুলি দেখে নেওয়া উচিত ছিল, যে কোথায় তারা দাঁড়িয়েছে। আর দ্বিতীয় কথাটা হচ্ছে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না,
তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন, যে রাজাকারের নাতিপুতিরা সব কিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। অপরাধটা কি? নিজের জীবন বাজি রেখে, নিজের পরিবার সংসার সব কিছু ফেলে দিয়ে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, দিন রাত খেয়ে না খেয়ে, কাদা মাটি ভেঙে, রোদ বৃষ্টি ঝড় সব মোকাবেলা করে, যুদ্ধ করে এই দেশে বিজয় এনে দিয়েছিল। আর বিজয় এনে দিয়েছিল বলেই না আজকে সবাই উচ্চ পদে আসীন, আজকে গলা বাড়ায় কথা বলতে পারছে। ধরে তো ওই পাকিস্তানিদের বুটের লাথি খেয়ে চলতে হতো। আজকে আমি কথা বলছিলাম যে কোনোদিন বিদেশে যেতে গেলে আগে একটা ভিসা নিতে যেতে হতো করাচিতে, কারণ যখন করাচি রাজধানী, এরপর রাজধানী হলো ইসলামাবাদ, তারপর হলো পিন্ডি। তো সেখান থেকে বিদেশে যাওয়ার ভিসা তো আন্তর্জাতিক কোনো ফ্লাইট ঢাকা থেকে চলতো না, ওই করাচির থেকে আন্তর্জাতিক ফ্লাইট নিতে হতো, হয় দিল্লি থেকে নয় করাচি থেকে। এই জায়গা থেকে কোনো আন্তর্জাতিক ফ্লাইট যেত না, এটা আমার নিজের অভিজ্ঞতা। জাতির পিতা মুক্তি পেলেন 69 সালে, এরপর আমি ইটালিতে গেলাম আমার স্বামীর সাথে কর্মস্থলে। যাওয়ার জন্য আমাকে করাচিতে যে 2 রাত থেকে ওখান থেকে ভিসা নিয়ে তারপর আমি আন্তর্জাতিক ফ্লাইট ধরতে পারলাম। গুলি খাইছে একটা। ভাই বোনদের ওপর আর নয় অত্যাচার, কোটা আন্দোলন নিয়ে এবার প্রতিবাদ জানালো মুশফিকুর রহিম। দর্শক, পুরো বাংলাদেশ এখন ছাত্রছাত্রীদের আন্দোলনে উত্তাল, যেখানে কোটা আন্দোলন নিয়ে বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার তাদের বার্তা দিয়েছেন। তবে ভক্ত সমর্থকেরা ক্ষোভে আছেন মাশরাফি বিন মুর্তজা, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, এরা কেউই তাদের নিজ জায়গা থেকে কোনো প্রতিবাদ বা কোনো বার্তাই দেয়নি, যেখানে এবার সাহস করে বার্তাটা দিয়েই দিলেন মুশফিকুর রহিম। সদ্যই মুশফিকুর রহিম তার ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট করেছেন, যেখানে তিনি লিখেছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে আমি আমার ভাই বোনদের উপর আর কোনো সহিংসতা দেখতে চাই না। আমার শিক্ষকরা যারা অতুলনীয় সাহস দেখিয়ে তাদের ছাত্রছাত্রীদের রক্ষা করতে গিয়ে আহত হয়েছিল, তাদের প্রতি অতল শ্রদ্ধা। এটা মেনে নেওয়া কঠিন কোনো ছাত্রের জন্য যে তার শিক্ষক হেনস্থা হয়েছেন, যা খুবই নিন্দনীয় বলে আমি বিশ্বাস করি। যে কোনো উপায়ে হোক এই রক্তপাত বন্ধ হোক, শান্তি আসুক, সংশ্লিষ্টরা সমাধানের শান্তিপূর্ণ রাস্তা বের করবেন, এটাই অনুরোধ। আল্লাহ আমাদের ঠিক পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন, আমিন।